হ্যালো গাইস, দিস ইজ রাজীব। আপনারা দেখছেন আয়ারল্যান্ড রাজীব। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আছি আয়ারল্যান্ডের ডাবলিন সিটি সেন্টারে। তো খুবই ফেমাস ওখানে লিস্টেডে এখন ওয়ার্ক করতেছি। দেন আজকে আপনাদের কিছু এই দেশের ক্রিসমাস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এন্ড আয়ারল্যান্ড রাত্রে ক্রিসমাসের জন্য কি সুন্দর করে সাজানো হয়েছে সেজন্য আমি ওয়েট করব এন্ড রাত্রির ভিউ গুলো দেখানোর চেষ্টা করব। এন্ড এখানকার একটা ফেমাস বার, ফাইবার বার নামে পরিচিত, সেখানে পুল খেললাম আর কি কি করলাম, সাথে থাকুন। তো এখন যাচ্ছি, যে প্রথমে যাব আমরা হলো যে ফাইবার বার বলছিলাম, সেই বারে যাব। সেই বারে যাই পুল খেলবো এন্ড ওখানে আমার ফ্রেন্ড আছে, তো ওনাদের সাথে খেলার চেষ্টা করব। আপনারা একটু পরে দেখতে পারবেন। তো হাঁটতে হাঁটতে কিছু কথা বলে নেই আইল্যান্ডের বিষয়। প্লিজ, আমার চ্যানেলটা কিন্তু অনেক নিউ এবং আমি আপনাদের প্রতিনিয়ত কিছু ইনফরমেশন রিলেটিভ এবং আমাকে যেই নক করে না কেন আমি সবাইকে হেল্প করার চেষ্টা করি আইল্যান্ডের বিষয় রিলেটেড যেই কোনো প্রশ্ন, এবং আমার ইউটিউব চ্যানেলে যারাই প্রশ্ন করে আমি সবাইরই উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমার একটা জিনিসে আপনাদের কাছে চাও, আমার চ্যানেলটা প্লিজ সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, কেন আমি যে বিতেছি একমাত্র আপনাদের কিছু দেখানোর জন্য এন্ড কিছু সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য জাস্ট ভিডিওগুলো করা আমার। তো এখান থেকে আমার কোনো প্রফিট নেই, জাস্ট সবার উপকারের জন্য। কারণ আয়ারল্যান্ডে আপনার প্রতিনিয়ত ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে প্রচুর স্ক্যাম হচ্ছে। ইভেন মানুষকে স্ক্যামে ভিসা দিয়ে দিচ্ছে, ডুপ্লিকেট ভিসা বানায় মানুষকে কিভাবে স্টিকার ভিসা পাস। বলতে বলতে সেই ফাইবার বারের সামনে চলে আসা। তো এটা দেখতে পাচ্ছেন, এটা মেইন ডোর। তো ভিতরে এখন প্রবেশ করা, মেইন গেট দিয়ে ঢুকলাম। ঢুকতে ঢুকতে আশেপাশে কিছু ভিডিও করানোর চেষ্টা করতেছিলাম। যে দেখছেন এখানে পুলগুলো, এগুলো সব বুকিং ছিল, আমরা চেক করতেছিলাম কোনটা খালি পাওয়া যায়। তো আশেপাশে দুইটা দেখলাম, ওটাই ফুল। তো আমাদের খেলা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের শাহিন ভাই, তো উনি বোর্ডটা সাজাইতেছে। শাহিন ভাই যথেষ্ট এক্সপার্ট, উনি জাস্ট আমাকে দেখাই দিতেছিল যে এইভাবে এইভাবে। তো আপনারা একটু পরে দেখতে পারবেন যে খেলার ভিডিওটা। তো এই যে আমি খেলতেছি। তো যাই হোক, তো নেক্সট শটের জন্য ও কিছু ফাউল করছিল। তো নেক্সট শটে আস্তে আস্তে অনেকটা বুঝে জায়গা। তো আমি বেশি খেলি নাই, জাস্ট এক গেমেই খেললাম। তো এখন হয়েছে শাহিন ভাইয়ের পালা। দেখবেন ওনার সেরকম শট করে শাহিন। ইনফরমেশন কিছু দেওয়ার চেষ্টা করবো, যে অনেকেই বলতেছে যে আমরা নতুন আসবো, এয়ারপোর্টে কোনো প্রশ্ন করে কিনা, ইমিগ্রেশন কিছু প্রশ্ন করে কিনা। তো আজকে চিন্তা করছি এই বিষয়ে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যদি কেউ আইল্যান্ডের ভিসা পেয়ে থাকেন, তো যদি এত কিছুর পরে যদি আপনি ভিসা পেয়ে থাকেন, অরিজিনাল ভিসা সবকিছু আপনার অরিজিনাল ডকুমেন্ট, তো এয়ারপোর্ট থেকে তো আপনাকে ফেরানোর কোনো প্রশ্নই আসে না। আপনার পেপার ডকুমেন্ট এভরিথিং ইজ রাইট, সো ইউ আর অলসো রাইট। দেন আপনি যখন ফ্লাইট করবেন, যে কোনো দেশের আপনার ট্রানজিট নিতে পারেন। আপনার বেশিরভাগই মিডল ইস্ট থেকে বা ফ্লাইট গুলা হয়, বা তুর্কি থেকে ট্রানজিট ফ্লাইট গুলা। তো ওখান থেকে আপনি যখন এয়ারপোর্টে ল্যান্ডিং করবেন, দেন এয়ারপোর্টে ওরকম বেশি একটা করে না, হ্যাসেল করে না। যেন ওখানে যাওয়ার পরে দুইটা লাইন করে, যারা বাংলাদেশি পাসপোর্ট বা আদার কান্ট্রির পাসপোর্ট তাদের জন্য একটা লাইন করে, আর যারা ইউরোপিয়ান পাসপোর্ট তাদের জন্য আলাদা লাইন থাকে। তো যাওয়ার পর আপনি যদি স্টুডেন্ট বিষয় হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার স্টুডেন্টের যেই ডকুমেন্ট গুলো আছে, আপনার ইউনিভার্সিটি থেকে যে অফার লেটার বা অন্যান্য যে পেইড এগুলা, তো ওখান থেকে কিছু দেখতে চাইবে আর কি, আপনার যে অরিজিনাল ডকুমেন্ট থেকে। আর ওয়ার্ক পারমিটে যারা আসবে, তাদের জাস্ট ওয়ার্ক পারমিট একটু দেখতে চাই, কি পারপাস আসছেন, যে ওয়ার্ক পারমিট, সো শো মি ইওর ওয়ার্ক পারমিট। তো পেপারটা ফোনে দেখাইলেও হয়, কোনো ইস্যু হয় না, যেমন আমারটা আমি ফোনেই দেখাইছিলাম। তো তারপর ওরা স্টাম্প মারলো, দেন এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম। তারপরে গিয়ে এলো আপনার কাজ হয়েছে আপনার পিপিএস নাম্বারের জন্য আবেদন করা, এবং আপনার যে জিএনআইবির জন্য আবেদন করা। যে জিএনআইবির জন্য 300 ইউরো নেয়, যেটা এখন ডিপেন্ড করে আপনার 1 বছরে তো নর্মালি পাওয়া যায় এটার এক্সপাইরেশন ডেট। কিন্তু আপনি যদি ওয়ার্ক পারমিট এসে থাকেন, এবং ওয়ার্ক পারমিট যদি লেট বের হয় আপনার, বা আপনি ওয়ার্ক পারমিট পাইছেন 6 মাস আগে বা 4 মাস আগে, দেন আপনার ভিসা প্রসেসিং যেমন আস্তে আস্তে লেট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি ওই ডেট থেকেই ওরা এই যেটা জিএনআইবি কার্ডটা ইস্যু করে থাকে। যেমন আমার ক্ষেত্রে সেম জিনিসটা হয়েছে। তো যখন আমি কার্ডটা পাই, যখন অলরেডি 6 মান্থ এক্সপায়ার্ড হয়ে গেছে, আমার কিন্তু 300 পুরো ফুল পেমেন্ট করতে হয়েছে। তো তারপরে দ্বিতীয় যেগুলো আমি কি জিনিসগুলো বাংলাদেশ থেকে আনতে পারি, ক্যারি করব, নতুন আসতেছি। তো এখানে বেসিক্যালি সবকিছু জিনিসের দাম প্রচুর এক্সপেন্সিভ। তো এই জিনিসগুলো আপনি মাথা রাখবেন, যেগুলো আপনার প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে যে খাবারের জিনিসপত্র পাওয়াটা খুবই টাফ ব্যাপার। এখানে পাওয়া যায় না তা কিন্তু না, পাওয়া যায়, কিন্তু ওরকম না। যেমন বাসায় যদি আপনি কিছু মশলা নিজে মেকিং করে নিয়ে আসতে পারেন খানার জন্য, সেই ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে ভালো। প্রচুর ঠান্ডা 12 মাস। তো আমি আপনাদের সাজেস্ট
করব যে আপনারা ট্রাই করবেন কয়েক ধরনের জ্যাকেট নিয়ে আসার জন্য, মাইনাস টেম্পারেচারের বা প্লাস 1 2 3 4 5 6 যেই টেম্পারেচার হোক না কেন 3 4 ইয়ে টাইপের জ্যাকেট নিয়ে আসার জন্য, হেভি, নর্মাল বা যে লো কোয়ালিটি যেটাই হোক না কেন। আর জুতাও সেম, আপনি সেম আর কি, যে সব ওয়েদার পরার জন্য চেষ্টা করবেন, কারণ এখানে প্রতিনিয়ত যে কোনো সময় বৃষ্টি হয়ে যায়। এই সকালে বৃষ্টি, এই 1 ঘন্টা পরে বৃষ্টি হয় না। তো আপনি এই জন্য আপনি ট্রাই করবেন যে কিছু ওই শুগুলো ওইভাবে নিয়ে আসার জন্য, যেগুলো আমার কমফোর্টেবল হয় শুতে বা ওয়াক করার জন্য বা স্নোতে ওয়াক করার জন্য, যেগুলো বুট গুলা পাওয়া যায়, বুট জুতা, তো ওগুলা নিয়ে আসার জন্য। কারণ এখানে যখন আসবেন, এখানে প্রচুর এক্সপেন্সিভ। তো যখন বাংলাদেশ থেকে নিয়ে আসবেন তো অনেকটাই কম দামে পাওয়া যায়। আমাদের দেশে কাপড় চোপড় তো সবাই জানেন যে খুবই ফেমাস আমাদের দেশের গার্মেন্টস ক্ষেত্র, জ্যাকেট গুলা, প্যান্টস যেগুলো, আপনি এইগুলা ওখান থেকে কিনে আনার জন্য আমি রেফার করব, কারণ এখানে প্রচুর এক্সপেন্সিভ। দেন তারপরে আর কি চলে আসবেন স্বপ্নের দেশ আয়ারল্যান্ডে। আসার পরে যে আপনাদের যেই আশা থাকবে সেই আশা পূরণ করবেন। কেউ স্টাডিতে আসার পরে এখানে সেটেল হওয়ার জন্য চিন্তা ভাবনা করে, ওটা নিয়ে আমার একটা ভিডিও আছে যে কিভাবে বা কি কাজে আপনারা সেটেল হতে পারেন, এরকম একটা সাম ইনফরমেশন টাইটেল আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আপনারা গিয়ে দেখতে পারেন। কেননা এখানে আপনার আসলেই যে পড়ালেখা করলে যে ওয়ার্ক পারমিট আপনি পাবেন তেমন কিছু না। জন্য আপনাকে আগে শিওর হতে হবে যে ওই কাজের এই এক্সপিরিয়েন্স অর্জন করার পরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন। তো এই জন্য আয়ারল্যান্ডে খুবই টাফ ব্যাপার একটা ওয়ার্ক পারমিট বের করা বা আপনার ওই এক্সপিরিয়েন্সটা নেওয়া। তো যাই হোক, বলতে বলতে সবাই তো মানুষের আশা থাকে একটা দেশে যাবে, যা উন্নত দেশে বসবাস করবে, ফ্যামিলি নিয়ে একটা ভালো থাকে, সেটেল হওয়ার চিন্তা থাকে। বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইরা যারা বাংলাদেশি পাসপোর্টে এখানে যে কোনোভাবে আসুক না কেন, যা কেউ স্টাডিতে আসছে, কেউ ওয়ার্ক পারমিটে আসে, সবারই একটা চিন্তা থাকে এখানে আসার পরে নিজের ফ্যামিলিকে ফিউচারে কিভাবে সুন্দর একটা লাইফ দেওয়া। আর স্পেশালি এখানে যে ইংলিশ কান্ট্রির দেশ, সেই জন্য অনেকটাই সুবিধা, যেমন আসার পর আপনার অন্য কোনো ভাষা শিখতে হয় না। তো এই জিনিসগুলো আমি লক্ষ্য করছি। আমি ইউরোপের অন্যান্য অনেক দেশের ভাইরা আমাকে নক করছিল, তো তাদের যে মতামত থেকে আমি বুঝতে পারছি যে এই জিনিসটা, যে ওনারা ইটালি বা ফ্রান্স বা ইউরোপের অন্য যে কোনো দেশে তারা বসবাস করুক না কেন, সেখানে কিন্তু আলাদা করে ল্যাঙ্গুয়েজ থাকে, তাদের ওটা শিখতে হয়। তো এইটাও একটা হ্যাসেল, আমি মনে করি যে এটা শেখাটা ইট নট ইজি। সো ইট উইল বি টেক টাইম, সময় নিতে হয়, এটা শিখতে হয়। তো ওই জিনিস থেকে চিন্তা করে তারা কি করে চিন্তা করতেছে, এখন আমরা যদি আয়ারল্যান্ডে চলে আসি, আমাদের ছেলে মেয়েদের যদি এখানে স্কুলে ভর্তি করি, তারা শুরুতেই ইংলিশটা শিখতে পারলো, তো আর অন্য ভাষা শেখার কোনো প্রয়োজন হলো না। তো এই দিক থেকে চিন্তা করে আমার বাংলাদেশি ভাইরা এখন প্রতিনিয়ত আয়ারল্যান্ডে মুভ হওয়ার চেষ্টা করতেছে। এরকম আমার সাথে অনেকের কথা হয়েছে। তো তাদের মূল উদ্দেশ্য ছিল এই ল্যাঙ্গুয়েজের কারণে, কেননা আইরিশরা বেশিরভাগই ইংলিশে কথা বলার চেষ্টা করে, ওদের যে টাং আছে, যে ল্যাঙ্গুয়েজটা আইরিশ, ওরা কথা বলে না। তো বলতে বলতে আজকের ভিডিও এখানেই বিদায় নিতে চাচ্ছি। প্লিজ আমার চ্যানেলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ।